চাঁদ দেখা গেছে। কাল থেকে পবিত্র রমজান, ঘরেই তারাবি ও ইবাদতের আহ্বান আলেমদের। 24 ঘন্টায় প্রথমবার করোনা শনাক্ত 500 ছাড়ালো। উপসর্গ নিয়ে মারা গেল আরো 3 জন। সামাজিক ত্রাণ তৎপরতায় কর্মহীন মানুষের স্বস্তি। রংপুরে 2900 কেজি চাল সহ ইউপি সদস্য গ্রেফতার। রমজানের আগে দাম বেড়েছে সব ধরনের ডালের। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে ওয়ালটন ও মিনিস্টার, শিগগিরই শুরু হবে উৎপাদন। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে সিয়াম সাধনা শুরু। 1441 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। পরে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম ব্রিফিংয়ে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানান। সেই হিসেব অনুযায়ী শুক্রবার সেহরি খেয়ে রোজা রাখবেন মুসলমানরা। 24 এপ্রিল 2020 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গিয়াছে। এমত অবস্থায় 25 এপ্রিল 2020 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1441 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। বাসায় অবস্থান করে তারাবি সহ অন্য ইবাদত করতে সরকারি সিদ্ধান্ত মানলে ব্যক্তি ও দেশের কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন শীর্ষ আলেমগণ। সরকারি সিদ্ধান্ত শীর্ষ আলেমদের পরামর্শে এসেছে বলেও জানান তারা। তাই মাহে রমজানে ঘরে বসেই ইবাদত বন্দেগীর তাগিদ আলেমদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। পবিত্র মাহে রমজানে পালিত হয় ইসলাম ধর্মের অন্যতম মৌলিক স্তম্ভ রোজা বা সিয়াম। রোজার প্রধান অংশ হল আল্লাহর সন্তুষ্টি কামনায় শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। ঐশী মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এই মাসে। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে রোজা রাখবে। রোজার আরেক প্রধান অনুষঙ্গ তারাবির নামাজ। করোনা পরিস্থিতিতে এবছর বাসায় থেকে নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সিদ্ধান্তকে আমলে নেওয়ার তাগিদ দিয়েছেন শীর্ষ আলেমরা। ইসলাম কল্যাণের ধর্ম, কারো ক্ষতি হয় এমন কিছু ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে। করোনার কারণে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য ঘরে বসে ইবাদত করার সিদ্ধান্ত সরকারের। এই নির্দেশনা আমাদেরকে মানতে হবে। এটা আমাদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য, গোটা দেশের মানুষের জন্য এটা মঙ্গলজনক, এটা কল্যাণকর। আল্লাহ পাক আমাদের সকলকে এ বিষয়ে বাস্তবতা অনুধাবন করে এ বিষয়ে আমল করার তৌফিক দান করুন। করোনা পরিস্থিতির উন্নতি হলে সরকারি সিদ্ধান্ত নতুন করে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সর্বোচ্চ 504 জন আক্রান্তের দিনে দেশে কোভিড-19 রোগীর সংখ্যা 4500 ছাড়ালো। তবে কমেছে মৃতের সংখ্যা। মারা গেছে 4 জন, আর এ পর্যন্ত প্রাণহানি 131। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তারাবির নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা পরীক্ষার সংখ্যা বাড়ছে সারা দেশে, বাড়ছে রোগীর সংখ্যাও। নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় 3686 জনের নমুনা পরীক্ষায় 504 জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মৃত 4 জনের সবাই ঢাকার বাসিন্দা। মোট মৃত্যু 131। নতুন 4 জন সহ সুস্থ হয়েছেন 112 জন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4689 জন। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন এবং 4 জনই পুরুষ, যাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে এবং সবাই ঢাকার। আসন্ন রমজানে ঘরেই ইফতার এবং নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। ইফতার মাহফিল নিয়ে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না।
ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও 2 জন হাফেজ সহ সর্বোচ্চ 12 জন এশার এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এই নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন। আক্রান্তের সংখ্যা যাতে আর না বাড়ে সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও সতর্ক হওয়ার নির্দেশনা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। কালোজিরা, মধু, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল আমরা গ্রহণ করতে পারি, যা এই প্রতিরোধে সহায়ক হবে বা যা স্বাস্থ্যের জন্য ভালো। ভিটামিন সি। 24 ঘন্টায় আইসোলেশনে আছে 123 জন এবং কোয়ারেন্টাইনে আছেন 3696 জন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে লক্ষ্মীপুর, সিলেট ও রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। আর সংক্রমণের পর খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদকে বিমান বাহিনী হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মাসুদ আহমেদকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বৃহস্পতিবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়েছে। একই প্রতিষ্ঠানের গ্যাস্ট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। তারা সকলেই ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। সিলেটে করোনা উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় এক ব্যক্তির। জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে 16 জন, মোট আক্রান্ত 49 জন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-19 উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হন। রাতে মারা যাওয়ার পর রিপোর্ট না আসা পর্যন্ত তার সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতিতে চরবাদাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ মোল্লা করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তার বাড়ি লকডাউন করা হয়েছে। রংপুরে বাড়ছে করোনা সংক্রমণ। 24 ঘণ্টায় আরও 5 জনের পজিটিভ বলে শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন নার্স ও 1 ব্যাংক কর্মকর্তা রয়েছেন। দ্বীপ জেলা ভোলায় কোভিড-19 আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে 2 জনকে। সিভিল সার্জন জানান এদের মধ্যে একজন 8 বছরের শিশু, অন্যজন ঢাকা ফেরত এক যুবক। কুড়িগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন 1 জন। এদিকে সংক্রমণের ঝুঁকি এড়াতে ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, পঞ্চগড় সহ বেশ কয়েকটি জেলায় লকডাউন ও প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও নির্দেশ মানছে না অনেকেই। আফসানা নীলা, একুশে টেলিভিশন। করোনার কারণে দুর্ভোগে থাকা 3.5 কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। এপ্রিল পর্যন্ত বিতরণ করা হয়েছে 73,050 টন চাল এবং নগদ 32 কোটি 30 লাখ টাকা। তথ্য বিবরণীতে জানানো হয় এ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে 93,170 টন চাল এবং নগদ 39 কোটি 79 লাখ 54 হাজার টাকা। এছাড়া শিশু খাদ্যের জন্য 7 কোটি 86 লাখ টাকা বরাদ্দ হয়েছে। এরই মধ্যে শিশু খাদ্য সহায়ক হিসাবে 1,54,369টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে 6 কোটি 16 লাখ 42 হাজার টাকা। এছাড়া রমজান উপলক্ষে 23 এপ্রিল থেকে ট্রাক যোগে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে 1,84,000 ক্রেতার কাছে 508 টন সয়াবিন তেল, 460 টন চিনি, 92 টন মসুর ডাল, 239 টন ছোলা এবং 28 টন খেজুর বিক্রি করা হয়েছে। করোনা ভাইরাসের কঠিন সময়ে ব্যাপক সামাজিক ত্রাণ তৎপরতা কিছুটা স্বস্তি এনেছে কর্মহীন মানুষের মাঝে। সরকারি ত্রাণের পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগে সংগঠিত এসব ত্রাণের দিকেই চেয়ে আছে মানুষ। প্রতিনিধিদের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। বাগেরহাটে পারিবারিকভাবে গড়ে তোলা পানাউল্লাহ ট্রাস্টের পক্ষ থেকে 750 পরিবারকে খাদ্য সহায়তা ও 12 লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনার চরাঞ্চল, সদিয়া, চাঁদপুর ও স্থল ইউনিয়নে ওয়াটার কেমিক্যালের উদ্যোগে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় 2000 পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সহযোগিতায় অসহায় কর্মহীন 500 মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন মেহেরপুরের পৌর মেয়র।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম এ খালেকের উদ্যোগে গাংনীর ১৬ টাকা ইউনিয়নের ত্রাণ বিতরণ করা হয়। মানিকগঞ্জের হরিরামপুর সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ১,২০০ পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। জামালপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিট। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই নিজ নিজ বাড়িতে সবজি চাষে উদ্বুদ্ধ করতে বীজ বিতরণ ও সবজি চাষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। এদিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সদ্য নবজাতকের মাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় দিনাজপুরের কাহারোল ও বীরগঞ্জে কৃষকের হাতে কৃষি যন্ত্রপাতি দিয়েছেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মহীন ১,০০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ সহ ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। পাবনায় করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের মাঝে সবজি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। করোনা মোকাবেলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সহায়তায় পিপিই, মাস্ক, বিশেষ নিরাপত্তা চশমা সহ খাদ্য সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেছে ত্রাণবঞ্চিতরা। অভিযোগ, ইউপি চেয়ারম্যান নূর আজম মণ্ডল দুস্থদের ত্রাণ না দিয়ে নিজের লোকজনকে দিচ্ছেন। এতে দুস্থরা ইউনিয়ন পরিষদ ঘেরাও করলে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে সরিয়ে দেন। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন। রংপুরে কাউনিয়া থেকে ২,৭০৯ কেজি ত্রাণের চাল সহ ইউপি সদস্য আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। দুস্থদের ত্রাণ কালোবাজারে বিক্রির জন্য অন্য বস্তায় ভরা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ বালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদ্য আশরাফুলকে গ্রেফতার করে। পটুয়াখালী কুয়াকাটায় ১০ টাকার চাল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য আবু সালের বিরুদ্ধে। অভিযোগকারীরা জানান তাদের কার্ড নিয়ে জাল সই দিয়ে এবং ছবি পরিবর্তন করে ডিলারের কাছ থেকে চাল তুলে নিয়ে অন্যত্র বিক্রি করে আসছিলেন সালেহ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। করোনা পরিস্থিতিতে চলছে সাধারণ ছুটি। এমন সময়ে আজ আরও একটি শুক্রবার, কাল থেকে পবিত্র রমজান। এমনই প্রেক্ষাপটে দাম বেড়েছে সব ধরনের ডালের। বেশি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে আদা, রসুন, পেঁয়াজের। কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার। রমজানকে সামনে রেখে করোনা পরিস্থিতিতেও মানুষের ভিড়। রমজানের ডালের চাহিদা বাড়ে, এবারও ব্যতিক্রম নয়। বেশি দরে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল। ৮০ টাকার খেসারি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, মুগ ডালের কেজি ১৬০ টাকা, মসুরের দর ১২০ টাকা কেজি। কেজি মসুর ডালে বাচ্চা 10 টাকা আর 1 কেজি মুগ ডালে বাচ্চা আপনার কেজিতে 20 টাকা। ছোলার কেজি ৭৫, চিনির কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। ছোলার দাম বাড়ে না এবার। আদার কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকায়। ৫ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। কম দাম সবজিতে। কাতল মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে, আর ১ কেজি ওজনের ইলিশের দাম ৭০০ টাকা। গরুর মাংসের কেজি ৬০০ টাকা, ব্রয়লার মুরগির ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনার ক্ষতি বিবেচনায় আগামী বাজেটে গুরুত্ব পাবে কৃষি, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাত। একই সঙ্গে বাড়বে কর্মসংস্থানমুখী প্রকল্প। এছাড়া বড় উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে জোর দেওয়া হবে বলেও জানিয়েছে পরিকল্পনা কমিশন। মেহেদী হাসানের রিপোর্ট। ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার প্রথম জাতীয় বাজেট ঘোষণা করেন স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এরপর প্রতি বছরই বেড়েছে বাজেটের আকার। তবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা ৩ মেয়াদের জন্য রাষ্ট্র ক্ষমতায় থাকায় সম্পদ আহরণ ও বাজেটের আকারে বড় উল্লম্ফন ঘটে। ২০১৯-২০ অর্থবছরের বাজেট ৫,২৩,১৯০ কোটি টাকায় উন্নীত হয়।
করোনার প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতিতে যখন আকাল, সেই সময়ে অর্থাৎ আগামী জুনেই আসছে নতুন জাতীয় বাজেট। আগামী বাজেট প্রণয়নে বিশ্ব মহামারী করোনার প্রভাবকেও নিতে হচ্ছে বিবেচনায়। তাই আগামী বাজেটে স্বাস্থ্য সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রকল্প বাড়বে। জোর দেওয়া হবে কৃষির আধুনিকায়ন ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার উন্নয়নে। এছাড়া শিক্ষা, জ্বালানি ও অবকাঠামো খাত প্রাধান্য পাবে বলেই জানান পরিকল্পনা কমিশনের এই সদস্য। কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সব প্রকল্পগুলো কি গুরুত্ব দিতে হবে। প্রাধান্যের দিক থেকে স্বাস্থ্য খাত, কৃষি খাত, আমাদের শিক্ষা খাত প্রশিক্ষণের জন্য, আর আমাদের অবকাঠামো। মেগা প্রকল্প সহ চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মেগা প্রকল্পগুলো তো আমাদের অর্থনীতির মূল কাঠামো বা মেরুদণ্ডকে শক্তিশালী করবে। কাজেই মেগা প্রকল্পগুলোর বিষয়ে ওখানে বরাদ্দ কাটার প্রশ্নই ওঠে না। জরুরি বিনিয়োগ ব্যয় চলতি অর্থবছরের কিছু প্রকল্প ও খাতের বরাদ্দে পুনর্বণ্টন হবে বলেও জানিয়েছেন ড. শামসুল আলম। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এ পর্যায়ে সময় হলো একটা বিরতির। যখন ফিরবো তখন যা থাকবে। করোনাযুদ্ধের ঝুঁকি নিয়ে মাঠে র্যাব, সংক্রমণ রোধে বাস্তবায়ন করছে সরকারের নির্দেশনা। 7:11 সংবাদে। এক মাস ধরে সব কর্মকাণ্ড বন্ধ থাকার পরও দেশে একটি মানুষও না খেয়ে মারা যায়নি বলেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ বিতরণ সংক্রান্ত সমন্বয় সভায় তিনি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে রাজধানী জুড়ে কাজ করছে সশস্ত্র বাহিনী। শুক্রবার সকাল থেকে রাজধানীতে কার্যক্রম চালাচ্ছেন সেনাবাহিনী সদস্যরা। ধানমন্ডি এলাকায় রাস্তার চেকপোস্ট বসিয়ে পুলিশের সঙ্গে যৌথভাবে বাইরে বের হওয়া মানুষদের জেরা করেন সেনা সদস্যরা। এদিকে নগরীর মিরপুর 12 নম্বরের মুসলিম বাজার ও আশপাশে এলাকার মানুষদের সচেতন করে সেনাবাহিনী। এ সময় অকারণে ঘরের বাইরে বের না হতে আহ্বান জানানো হয়। বাজারগুলোতে ফ্লোটিং মার্কেটের কারণে অনেক জটলা রয়েছে। সোশ্যাল ডিস্টেন্স কিছু কিছু দোকানে মেনটেন হচ্ছে না। আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার মাধ্যমে যাতে আমরা যতটুকু প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি, এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেকাংশেই ভালো হবে। করোনা যুদ্ধের ঝুঁকি নিয়ে মাঠে আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছেন র্যাবের সদস্যরা। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে ঘরে রাখার কাজটিও করছে এলিট ফোর্স র্যাব। রাসেল খানের রিপোর্ট। গেল 8 মার্চ দেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হয়। এর পরপরই সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বিশ্ব মহামারী করোনায় স্থবির গোটা দেশ। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে র্যাব। করোনা বিস্তার রোধে শুরু থেকে রাজধানীসহ সারা দেশে সামাজিক দূরত্ব রাখতে মানুষকে সচেতন করার কাজটি করছে এলিট ফোর্স। অসহায় মানুষের পাশেও দাঁড়াচ্ছে বাহিনীটি। রুজিহারা মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন র্যাব সদস্যরা। যেখানে মানুষ অযথা ঘোরাফেরা করছে, তাদের কাছে গিয়ে তাদেরকে বোঝাচ্ছি যে অযথা বাইরে থাকলে ভাইরাসের সংক্রমণের সুযোগ অনেক বেশি থেকে যায়। দিনরাত 24 ঘন্টা চেষ্টা করে যাচ্ছি যেন সামাজিক দূরত্ব রক্ষা হয়, করোনা যেন আমাদের থেকে দূরে থাকে। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃতের সংখ্যাও 100 ছাড়িয়েছে। আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও দেশের জন্য আনন্দের সাথেই দায়িত্ব পালন করছেন তারা। যে প্রচলিত যে দায়িত্বগুলো আছে সেগুলো করছে এবং সেই সাথে স্পেশাল অপারেশন হিসেবে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন লোকজনদেরকে ফাইন করছে অযথা ঘোরাঘুরি করার জন্য। সাধারণ পাবলিকদেরকে বুঝাই যাচ্ছি যাতে তারা নিরাপদে থাকে। সংকটময় সময়ে দেশের জন্য কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করছেন র্যাব সদস্যরা। আমরা এই যুদ্ধ জয় শেষে আমরা সবাই হাসতে চাই একসাথে। সংকট কাটবে, করোনা যুদ্ধে জয়ী হবে বাংলাদেশ, জয় হবে মানবতার, এমনটাই প্রত্যাশা র্যাব সদস্যদের। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনার কারণে কর্মহীন প্রায় ৩,০০০ পরিবারের জন্য খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিজিএমইএ এর ল অ্যান্ড অর্ডার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজীব চৌধুরী। সকালে কচুক্ষেত এলাকায় ত্রাণ সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচি। রমজান মাস জুড়ে এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তারা। পাশাপাশি দল মত নির্বিশেষে অসহায় দরিদ্রদের পাশে সাহায্যের হাত বাড়াতে সকলের কাছে আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণ ঠেকাতে সবার প্রতি আহ্বান জানান তারা। দল মত নির্বিশেষে যার যেইটুকুন আছেন সেইটুকুন দিয়ে মানুষের পাশে দাঁড়ান। রোজার মাসেও আমরা খাদ্য সরবরাহ করব, বাসায় বাসায় পৌঁছে দিব। করোনা যুদ্ধে জয়ী হতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তাই আক্রান্ত হওয়ার উৎস বন্ধ করা না গেলে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে। আর এই কাজটি করতে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা ভাইরাস ভীষণ ছোঁয়াচে, প্রতিরোধে তাই সামাজিক দূরত্ব মেনে চলতে বারবার আহ্বান জানানো হচ্ছে। মূলত রোগীর হাঁচি কাশি থেকেই ভাইরাস ছড়ায়। সে কারণে শারীরিক দূরত্ব না মেনে চললে এবং সচেতন না হলে শুধুমাত্র চিকিৎসা দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে না। এটি যদি আমি সমাজের মধ্যে কমিউনিটিতে যদি আমি ছড়িয়ে দিই, তাহলে আমরা এই চিকিৎসা ব্যবস্থা, ভেন্টিলেশন, অক্সিজেন সিলিন্ডার, অনেক কথা আমরা বলছি, এগুলো কিছুরই প্রয়োজন নেই। ৩ থেকে ৬ ফিটের দূরত্ব মেনে চলার যে পরামর্শ তা সব ক্ষেত্রেই প্রযোজ্য। নামাজ, প্রার্থনা, বাজারে যাওয়া কিংবা ত্রাণ বিতরণ সব ক্ষেত্রেই দূরত্বের বিষয়টি না মানলে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন চিকিৎসকরা। কোনো জানাজা বলেন, আপনি বাজার বলেন, টিসিবি বলেন, বা যারা আজকে ত্রাণ দিচ্ছেন সেখানে বলেন, কোনো জায়গায় এর বাইরে কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা মনে করছেন সচেতনতাই অদৃশ্য এই ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ভেন্টিলেটর তৈরি করবে দেশের 2 ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার ও ওয়ালটন। এখনও পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে ওয়ালটন, তবে পরীক্ষার কাজটি শেষ করে এনে এখন উৎপাদনে যাওয়ার অপেক্ষায় মিনিস্টার। এরই মধ্যে ভেন্টিলেটর তৈরি সরঞ্জাম আমদানিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বিশ্ব মহামারী করোনায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। এই ভাইরাসে আক্রান্ত অনেকেই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে, তখনই প্রয়োজন হয় ভেন্টিলেটরের। ভেন্টিলেটর সংকট আছে বাংলাদেশেও। এই অবস্থায় মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেট্রোনিকের সহায়তায় ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে ওয়ালটন। কাজও এগিয়েছে বেশ। ওয়ালটনের এক বিশাল ইঞ্জিনিয়ারিং টিম কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছে কিভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে মেড ইন বাংলাদেশ ভেন্টিলেটর আনা যায়। এই মাসের মধ্যে আমরা প্রোটোটাইপ ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। দেশের আরেক প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স ভেন্টিলেটর তৈরির কাজ শেষ করে এনেছে। শীঘ্রই উৎপাদনে যাওয়ার ইঙ্গিত তাদের। আওয়ার টিম দিন রাত কাজ করে 170 ঘন্টার ভিতরে একটি ভেন্টিলেটর তৈরি করেছে। ইতিমধ্যে আমরা এটাকে টেস্ট করেছি, তারা স্যাটিসফাই হয়েছেন যে একটি কোয়ালিটি ভেন্টিলেটর তৈরি হয়েছে। এরই মধ্যে ভেন্টিলেটর তৈরির জন্য সরঞ্জাম আমদানির আবেদন করেছে কোম্পানিগুলো। টেকনোলজি সাপোর্ট দেওয়া হলে অবশ্যই আমাদের এই ইন্ডাস্ট্রি ভেন্টিলেটর তৈরি করতে সক্ষম। সহায়তা পেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির কথাও ভাবছে প্রতিষ্ঠানগুলো। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আরেকটা বিরতি, যখন ফিরবো তখন যা থাকবে। সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সীতাকুণ্ডে সংঘর্ষ, 2 তরুণ নিহত। দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। সিগারেট খাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে মারামারিতে 2 তরুণ নিহত হয়েছে। পুলিশ জানায় রাতে সিগারেট খাওয়ার সময় একজন আরেকজনের মুখে ধোঁয়া ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় শাহিন ও জাহিদ নামে 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তারা মারা যায়।
গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে। নিহত গৃহবধূ ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে এই মামলা করেন। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা তাদের 2 মেয়ে নুরা, হাওয়ারিম এবং ছেলে ফাদিলকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা করা হয়। প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দোতলা বাড়ির 2য় তলায় নিজ ঘরে স্বজনরা মই বেয়ে উঠে ঘরের মেঝেতে রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। মৌলভীবাজারে প্রাচীন স্থাপত্য কালাপুর গোস্বামী বাড়ির রাধানাথ মন্দির। মন্দিরটিতে সারা বছরই দর্শনার্থীদের ভিড় থাকত। করোনা পরিস্থিতিতে ফাঁকা মন্দির প্রাঙ্গণ। এদিকে অপদখলে মন্দিরের 12 একর জমি। এই জমি উদ্ধারের দাবি সংকটে থাকা সেবায়েতদের। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুর গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধানাথ মন্দির 600 বছরের পুরানো। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই মন্দিরের রয়েছে প্রত্নমূল্য। একসময় ভক্ত দর্শনার্থীর উপস্থিতিতে মুখর থাকত মন্দির প্রাঙ্গণ। এখন কোনো দর্শনার্থী নেই। অনেক বছর আগের প্রাচীন মন্দির। এই মন্দির হিসাবে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই অনেক ধরনের লোক আসা যাওয়া করে। মন্দিরের জায়গাগুলো দখল ছুটানো হয়, যা আমাদের মন্দির তথা রাধানাথ শ্রী শ্রী রাধানাথ সেবাশ্রমের অনেক উন্নয়নমূলক কাজ আছে, যা হবে আর কি। অনেক মানুষ আয় মন্দির দেখে। এই অঞ্চলের ইতিহাস সম্বলিত একটি তাম্রলিপি পাওয়া যায় এই সেবাশ্রমের মাটির নিচে, যা এখন রক্ষিত আছে কলকাতা জাদুঘরে। সেবায়েতরা জানান, মন্দিরের প্রায় 12 একর ভূমি অপদখলে চলে গেছে। বেদখল ভূমি উদ্ধার হলে এই মন্দিরও হতে পারে আকর্ষণীয় প্রত্নস্থল। কালাপুর রাধানাথ সেবাশ্রমের স্মৃতিরক্ষার্থে প্রতি বছর এখানে বাৎসরিক অনুষ্ঠানাদি পরিচালনা হয়ে থাকে। ভবিষ্যতেও যদি এই মন্দিরে কোনো সংস্কার বা কোনো কিছু হয়, তাহলে আমি তাদের পাশে থাকব। এই প্রাচীন নিদর্শন সংরক্ষণের দাবি এলাকাবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এক লাখ পরিবারকে জরুরি খাদ্য সহায়তায় গ্রামীণ ফোন ও ব্রাকের যৌথ উদ্যোগ শুরু হয়েছে ডাকছে আমার দেশ কর্মসূচি। অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচিতে গ্রামীণ ফোন ব্রাকের জরুরি খাদ্য সহায়তা তহবিলে 15 কোটি টাকা দেবে, আর প্রতি পরিবারকে দেবে 1500 টাকা করে। সংবাদ সম্মেলনে ছিলেন গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ব্রাকের নির্বাহী পরিচালক আসিফ সালে, ব্রাকের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ ডিরেক্টর মৌটুসী কবির এবং গ্রামীণ ফোনের সাস্টেইনেবিলিটি প্রজেক্ট লিড এম হাফিজুর রহমান খান। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নিচ্ছি আরেকটা বিরতি। যখন ফিরবো তখন যা থাকবে। করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু, প্রথম নিলেন বিজ্ঞানী এলিসা। খেলার খবর। দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবারে আসে নতুন অতিথি। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও নতুন অতিথি হাসপাতালে আছেন। দুজনই সুস্থ আছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সাকিবের মা শিরিন আক্তার। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সাকিবের বড় মেয়ে 5 বছর বয়সী এলাইনার জন্ম যুক্তরাষ্ট্রে। করোনার কারণে এবার বাতিল হল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ক্রিকেট সিরিজ। সংবাদ মাধ্যমকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, জুলাইয়ের আগে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু করবে না ইংলিশরা। এতে 4 জুন থেকে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করল স্বাগতিক ইংল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নিলেও মে মাসের মাঝামাঝিতে ঘরোয়া প্রতিযোগিতা শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে ইসিবি। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। শেষ করব রাত 11টার 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চাঁদ দেখা গেছে, কাল থেকে পবিত্র রমজান, ঘরেই তারাবি ও ইবাদতের আহ্বান আলেমদের। 24 ঘন্টায় প্রথমবার করোনা শনাক্ত 500 ছাড়ালো, উপসর্গ নিয়ে মারা গেল আরও 3 জন। সামাজিক ত্রাণ তৎপরতায় কর্মহীন মানুষের স্বস্তি, রংপুরে 2900 কেজি চাল সহ ইউপি সদস্য গ্রেফতার। রমজানের আগে দাম বেড়েছে সব ধরনের ডালের, বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।